হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11 রাইজিং এডুকেশন এবং অনির্বাণ ম্যাথস টিউবারের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এখন বাইনোমিয়াল থিওরামের উপর আমি একটি থার্ড ভিডিও বানাচ্ছি। অলরেডি ফার্স্ট ক্লাস আমি সামনাসামনি নিয়ে ফেলেছি, সেকেন্ড একটি ভিডিও আজকে দুপুরেই আপলোড করেছিলাম। থার্ড ভিডিওতে আমি ওই সংক্ষিপ্ত চ্যাপ্টার মানে বাইনোমিয়াল চ্যাপ্টারেরই সংক্ষিপ্ত পার্টের উপর কিছু অঙ্ক নিয়ে এখন ডিসকাশন করব। তো চলে আসা যাক মেন পার্টে। 4 দাগের অঙ্ক যদি আমরা এটাকে সলভ করার টার্গেট করি, এখানে আছে 2x² - 1/x হোল টু দি পাওয়ার 20 এই বিস্তৃতিতে x² যুক্ত কোনো পদ থাকবে কিনা তা পরীক্ষা করতে বলছে। তো আমরা কি করতে পারি, আমরা আবার ওই একই প্রসেসই নিতে পারি, যে আমরা ধরে নিই যে r+1তম পদে x² রয়েছে। তাহলে r+1তম পদটা আমরা বের করার টার্গেট করি। তাহলে কি আসছে দেখি তো, 2x² - 1/x হোল টু দি পাওয়ার 10, এটার r+1তম পদটা কি হবে? r+1 বের করছি। ক্লিয়ারলি কি হবে, 10cr, কারণ এখানে n এর মান হলো 10। তাহলে 10cr 2x² টু দি পাওয়ার 10 - r ইন্টু -1/x হোল টু দি পাওয়ার r। আমরা কি ধরে নিয়েছি যে r+1তম পদে x² নামক কোনো পদ থাকতে পারে কিনা সেটা দেখা টার্গেট করে আমরা ধরে নিলাম যে x² যে রাশিমালা সেটা r+1তম পদে আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে tr+1 = 10cr 2x² টু দি পাওয়ার 10 - r ইন্টু -1/x হোল টু দি পাওয়ার r। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ক্লিয়ারলি 10cr 2 টু দি পাওয়ার 10 - r x টু দি পাওয়ার 20 - 2r। আচ্ছা, আর কি পাচ্ছি, -1 টু দি পাওয়ার r, কারণ এখানে একটা মাইনাস সাইন আছে তাই -1 টু দি পাওয়ার r। আর পাচ্ছি হলো x টু দি পাওয়ার -r। এটা কেন পাচ্ছি x টু দি পাওয়ার -r? ক্লিয়ারলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1/x আছে, 1/x মানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার -1। x টু দি পাওয়ার -1 এর পাওয়ারে আবার রয়েছে r, আলটিমেটলি হচ্ছে x টু দি পাওয়ার -r। তো আলটিমেটলি এই পদটা কি দাঁড়ালো, এই পদটা দাঁড়ালো এরকম দেখতে অনেকটা, যে -1 টু দি পাওয়ার r, এই যে এটা লিখলাম, তারপরে আসছে যে 10cr 2 টু দি পাওয়ার 10 - r, আর থাকছে হলো x টু দি পাওয়ার, এখানে আছে 20 - 2r আর এখানে আছে -r, তাহলে হচ্ছে 20 - 3r। তাহলে এই r+1তম পদে যদি x²কে থাকতে হয় তাহলে কি হতে হবে, এই যে আমরা r+1তম পদে x এর যে পাওয়ারটা পেলাম, কত পেলাম 20 - 3r, সেটা ইকুয়ালস টু কী হতে হবে, 2 হতে হবে। কারণ আমরা ধরেই নিয়েছি যে x² কোথায় রয়েছে r+1তম পদে, আমরা যেটা ধরেছি আর আমরা যেটা পেয়েছি সেটাকে কি ইকুয়াল হতে হবে। তাহলে ক্লিয়ারলি কি হতে হবে, যে 20 - 3r ইকুয়ালস টু 2 হতে হবে। তো আমরা 20 - 3r ইকুয়ালস টু 2 লিখে ফেলি। এখান থেকে দেখি যে r এর কোনো অখণ্ড মান পাচ্ছি কিনা। অখণ্ড মান বলতে কাকে বলে, যেটা হলো খণ্ডিত নয়, মানে যেটা ভগ্নাংশ নয়, মানে সাপোজ 1 2 3 4 0 এরকমকে আমরা বলতে পারি কি অখণ্ড সংখ্যা বা অখণ্ড মান। কিন্তু যদি 1/2 আসে বা 3/4 আসে বা 5/3 আসে, সেটা কি ভগ্নাংশ সংখ্যা, এটা খণ্ডিত সংখ্যা। তাহলে এখানে দেখি যে r এর মানটা আমরা কী পাচ্ছি, যদি ভগ্নাংশ সংখ্যা পাই তাহলে আমরা বলতে পারি যে x² কোনো রকমভাবে কোনো পদের অস্তিত্ব থাকা সম্ভব নয়, x² রিলেটেড কোনো পদ থাকা সম্ভব নয়। আর যদি r এর কোনো একটা পূর্ণ সংখ্যায় মান পাই তাহলে থাকা সম্ভব। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3r এর মান হচ্ছে 20 - 2, হ্যাঁ 18 হচ্ছে। তাহলে r এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 6। তাহলে r এর ভ্যালু যদি 6 হয় তাহলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি। তাহলে কি এখানে কিন্তু x² রিলেটেড কোনো টার্ম থাকার চান্স অবশ্যই আছে। চান্স কেন, অবশ্যই আছে x² রিলেটেড। x² রিলেটেড টার্মটা হবেটা কি, আমরা r+1তম পদটা ধরেছিলাম, r এর মান এখানে 6 পেয়েছি, তাহলে 6 + 1 মানে t7, 7th পদে x² আসবেই। যে বিস্তৃতিটা লিখতে দিয়েছে সেই বিস্তৃতিটার যদি আমরা 7th পদ বের করি, ওখানে আমরা দেখব যে x² আসছে। ওকে, এইভাবে আমরা চেক করতে পারি, অথবা এমনকি এটার সাহায্য নিয়ে আমরা কিন্তু ঠিক পরের অঙ্কটা করে ফেলতে পারি যে x বর্জিত পদ থাকবে কিনা। x বর্জিত পদ মানে কি, x টু দি পাওয়ার 0, তাহলে পাওয়ারটা 0 হবে। একইভাবেই করবো, r+1তম পদ বের করবো, ওটা ইকুয়ালস টু 0 লিখবো। যদি r এর পূর্ণ সংখ্যায় মান বেরোয় তাহলে থাকা সম্ভব, আর যদি r এর পূর্ণ সংখ্যায় মান না বেরোয়, মানে যদি ভগ্নাংশ বেরোয়, তাহলে থাকা সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা 6-এর একে আসি। হোল টু দি পাওয়ার 6 আছে একটা
দিয়েছে বিস্তৃতি, সেই বিস্তৃতির এক্স কিউবডের সহগ 160 বলেছে, তাহলে কে এর মান বের করতে বলছে। আমরা অঙ্কটা অনেকটা একই কায়দাতেই করব। আমরা কি করতে পারি, আমরা r+1তম পদে ধরে নিই এক্স কিউব আছে, ঠিক আছে। তাহলে এখানে কি দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স, আমরা ধরে নিই ওখানে যে এক্স কিউব আছে, এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স হোল টু দি পাওয়ার কী দিয়েছে, 6 দিয়েছে, ঠিক আছে। তো এখানে r+1তম পদ বের করি, তো ক্লিয়ারলি কী হবে, 6cr এক্স স্কোয়ার টু দি পাওয়ার 6 মাইনাস আর ইন্টু কে বাই এক্স টু দি পাওয়ার আর। তো ক্লিয়ারলি কী আসছে, এখানটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো, 6cr আসবে, এখানে কে টু দি পাওয়ার আর আসবে, আর এখানে আসছে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 2r, আর এখান থেকে আসছে এক্স টু দি পাওয়ার মাইনাস আর। তো আলটিমেটলি আমরা এটাকে কী লিখতে পারি, যে এইটুকু জায়গা হয়ে যাচ্ছে হলে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 3r, ঠিক আছে। আর তার সঙ্গে এটা কিন্তু আছে সহগ হিসাবে যে 6cr কে টু দি পাওয়ার আর। তো ক্লিয়ারলি এখানে কি, যদি এক্স কিউবকে থাকতে হয় তাহলে 12 মাইনাস 3r ইকুয়াল টু কী হবে, 3 হবে। তাহলে এখান থেকে আমরা যদি আর এর মান বের করি, তো আমরা দেখতে পাচ্ছি 3r ইকুয়ালস টু 9 হচ্ছে, তাহলে আর এর মান হয়ে যাচ্ছে 3, তাহলে আর এর মানটা আমরা 3 পাচ্ছি, ওকে। তাহলে টি r+1তম পদ বলতে কী বোঝাচ্ছে, টি 3+1তম পদকে বোঝাচ্ছে। তাহলে টি 3+1তম পদ আমরা কী পাচ্ছি, ঠিক ওখানে যেখানে যেখানে আর ছিল সেখানে যদি বসিয়ে দিই 6c3 কে কিউব পেয়ে যাচ্ছি, আর আলটিমেটলি এটা তো এক্স কিউবই হবে, কারণ 12 মাইনাস 3r ছিল, আর এর মান যদি 3 বসাই 12 মাইনাস 9 মানে এক্স কিউব হচ্ছে, আর আমরা তো এক্স কিউবডেরই সহগ বের করার চেষ্টা করছি। তাহলে এক্স কিউবের সহগ কী দাঁড়ালো, 6c3 কে কিউব। এখন আমরা বলতে পারি কি যে 6c3 কে কিউব ইকুয়ালস টু কত, যেটা বলে দিয়েছে। তো আমরা একটু কোশ্চেনটা একবার দেখে নিই যে কী বলেছে। এখানে বলে দিয়েছে যে এক্স কিউবের সহগ হলো 160, এক্স কিউবের সহগ 160 বলে দিয়েছে। তাহলে 6c3 কে কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 160, 6c3 কে কিউব ইকুয়ালস টু আমরা লিখতে পারছি 160, ওকে। আচ্ছা 6c3 যদি আমরা ভ্যালু বের করি তাহলে ক্লিয়ারলি আমরা কী করবো, যে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কে কিউব ইকুয়ালস টু 160। আচ্ছা 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা ব্রেক করবো কি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে কিন্তু আমাদের কি দাঁড়াচ্ছে, এখান থেকে কিন্তু একটা 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে যে 6 ফ্যাক্টোরিয়ালকে ব্রেক করলাম সেখানে একটা 3 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এরকম থাকছে যে 6 ইন্টু 5 ইন্টু 4, আর নিচে এই 3 ফ্যাক্টোরিয়ালের জন্য থাকছে 3 ইন্টু 2 ইন্টু 1, তো না লিখলেও চলতে পারে, এইটা আর এই 6 কেটে যাচ্ছে, আলটিমেটলি 20 হচ্ছে। তাহলে 20 কে কিউব, এই ভ্যালুটা দাঁড়িয়ে আছে 20, তাহলে 20 কে কিউব ইকুয়াল টু 160। তাহলে কে কিউবের ভ্যালু কী হচ্ছে, কে কিউবের ভ্যালু আমরা কী লিখতে পারি, 160কে 20 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 0 কেটে গেল, 16কে 2 দিয়ে ডিভাইড করলে 8 হচ্ছে, তাহলে কে কিউবের ভ্যালু 8, তাহলে আমরা বলতে পারি কে এর ভ্যালু 2, কারণ 8 মানে 2 কিউবকে বোঝায়, তাহলে কে এর ভ্যালু 2। এইভাবে কিন্তু আমরা লিখে ফেলতে পারি এবং সলভগুলো করে ফেলতে পারবো। তো এই বুদ্ধিগুলো একটু কাজে লাগাতে হবে, মূল কাজটা ওই r+1তম পদের উপরেই হচ্ছে। 6-এর 2ও একই অঙ্ক, শুধুমাত্র ওখানে এক্স বর্জিত পদ বলেছে, তাই এক্স টু দি পাওয়ার 0 ধরে নেবো r+1তম পদে, তাহলে আর এর মান বের করে বসাবো, তারপরে যেটা সহগ আসবে সেটার মান বলে দিয়েছে যে 405, সেই 405 লিখে এম এর মানটা বের করতে পারি, ওকে। আচ্ছা এবার চলে আসি 7-এর দাগে, বলছে প্রথম অঙ্কটা 7-এর 1, যে 1+x হোল টু দি পাওয়ার 44-এর বিস্তৃতিতে 21তম পদ ও 22তম পদ দুটির মান সমান হলে এক্স এর মান বের করতে বলছে। তাহলে 21তম পদ মানে কি, আমাদের t 20+1 বের করতে হবে, আর 22তম পদ মানে কি, t 21+1তম পদ বের করতে হবে। ক্লিয়ারলি দুটো পদ সমান বলছে, তাহলে দুটো পদ বের করে দুটোকে ইকুয়াল করে দিই, ওখান থেকে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে কাটাকাটি যাবে এবং এক্সের মানটা এমনি বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। একই কনসেপ্ট 7-এর 2। 7-এর 3 কী বলছে, 1+x হোল টু দি পাওয়ার 20-এর বিস্তৃতিতে 8তম r+1তম পদের সহগ দুটির অনুপাত 1:2, এখানে কিন্তু সহগ বলেছে, তো কোনটাতে পদ বলছে আর কোনটাতে সহগ বলছে নিজেদের খেয়াল করে নিতে হবে। 7-এর 1 নম্বরে কিন্তু পদ বলেছে, তো 7-এর 2-তে 3-এ কিন্তু সহগ বলেছে, ঠিক আছে। আচ্ছা দেখা যাক তাহলে আমরা 7-এর 3 কী করছি, যে 1+x হোল টু দি পাওয়ার 20-এর বিস্তৃতিতে 8তম পদ, আর r+1তম পদের সহগটা বলছে 1:2, তো আমরা একটু দেখে নিই। 1+x হোল টু দি পাওয়ার 20, এটা যদি আমরা r তম পদ বের করি, এটাকে আমরা আগে ওই ফর্ম্যাটে লিখবো যে সামথিং প্লাস 1, সামথিংটা এখানে r-1 প্লাস 1, কারণ 1 1 কাটলে আর হয়, তাহলে এইটার বিস্তৃতিতে আমাদের কি দাঁড়াচ্ছে 20c r-1, ওকে। আচ্ছা আর বাদ বাকি অন্য জিনিসও আসবে, অন্য জিনিসগুলো
লেখার অযথা কোনো দরকার নেই, আমরা শুধু এটাই লিখতে পারি যে আরতম পদের সহগটা, কারণ আমাদের আরতম পদের সহগটাই লাগবে। অন্য জিনিসগুলো যা যা লেখার সেটা লেখা যেতে পারে, না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে আরতম পদের সহগ কথাটা বলে এটা লিখতে হবে 20CR-1। আর R+1তম পদে যদি সহগ বের করি, এটা কি পাবো 20CR। এবার কি বলছে যে দুটো সহগটা সেম, দুটো সহগ সেম হলে আমরা কি লিখতে পারছি একটু দেখে নেওয়া যাক। সহগ সেম হলে আমরা এরকম লিখতে পারছি যে 20CR-1 ইকুয়ালস টু 20CR হবে। এরপরে অঙ্কটা আমরা কীভাবে সলভ করবো? আমরা হ্যাঁ কম্বিনেশনের সাহায্য নিয়ে সলভ করতে পারি, তবে আমি বলবো যে কম্বিনেশনের একটা সূত্রকে এখানে একটু মনে রাখলে অঙ্কটা সলভ করতে সুবিধা হবে। সূত্রটা বলছে এরকম যে যদি এনসিপি ইকুয়ালস টু এনসিকিউ হয়, কি বললাম, যদি এনসিপি ইকুয়ালস টু এনসিকিউ হয়, তাহলে এই যে পি পেলাম আর এই যে কিউ পেলাম, এই যে পি আর এই যে কিউ, এদের যোগফলটা হবে এন এর সমান। এদের যোগফলটা হবে এন এর সমান। কেউ এটা চাইলে একটু চেক করে দেখতে পারো যে 6C4 এর ভ্যালু আর 6C2 এর ভ্যালু সেম হয়। দেখো যে কেউ দেখো যে 6C4 যা ভ্যালু দেবে আর 6C2 যা ভ্যালু দেবে এটা সেম হবে। 6C4 এর ভ্যালু অ্যাকচুয়ালি আসবে হলো যে 15, ঠিক আছে, আর 6C2 এর ভ্যালু আসবে 15। ওকে, তো আমরা এটা বলতে পারি তাহলে এই যে নিচের দুটো যোগফল 4+2 করলে কত হচ্ছে 6, সেটা দেখো উপরেরটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এনসিপি ইকুয়ালস টু এনসিকিউ যদি সমান হয়, সেটা একমাত্র তখনই হওয়া সম্ভব যদি নিচের দুটো যোগফলটা এই উপরের এনের মানে সমান হয়। তাহলে এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে 20CR-1 আর 20CR এরা দুজন ইকুয়াল হয়ে গেছে। তাহলে এদের R-1 আর আর এর যোগফল কত হবে 20। তাহলে আমরা বলতে পারি R-1 প্লাস আর ইকুয়ালস টু 20। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু সহজেই বের করে ফেলতে পারবো যে আর এর মানটা কত হচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানটা আসছে, একটা ভগ্নাংশ চলে আসছে, 2R ইকুয়ালস টু 21 হচ্ছে, আর এর মান অ্যাকচুয়ালি 21/2 হচ্ছে। তো এখানে ছোটো একটু গন্ডগোল আছে। আচ্ছা, অঙ্কটা কী দিয়েছিল আরেকবার একটু দেখে নিই। ও সরি, এখানে অঙ্কটা কিন্তু সহগ দুটো সমান বলেনি, এখানে বলেছিল 1:2 অনুপাতে আছে, বি কেয়ারফুল, 1:2 অনুপাতে আছে। আচ্ছা, আমি এইমাত্র যে ডিসকাশনটা করলাম সেই কনসেপ্টটা কাজে লাগবে 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে বা 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে। ওই যে বললাম এনসিপি ইকুয়ালস টু এনসিকিউ হলে পি প্লাস কিউটা যে এন হয়, সেটা 2 নম্বর অঙ্কে কাজে লাগবে, 3 নম্বর অঙ্কেও কাজে লাগবে, ঠিক আছে। হ্যাঁ, 3 নম্বর অঙ্কেও কাজে লাগবে, কারণ 3R+1তম পদ বের করতে হবে, R+5তম পদ বের করতে হবে। তাদের যেটা আসবে ওই তাদের ওই যে এনসিপি ইকুয়ালস টু এনসিকিউ, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু এন, সেটা সাহায্য নিয়ে হবে 2, 4, 5 সেভাবে হবে। তো 3 নম্বর অঙ্কটা আমরা এখন ডিসকাস করছি, এটা কিন্তু সহগ দুটো সমান বলেনি, বলেছে সহগ দুটো 1:2 অনুপাতে আছে। তো দেখা যাক এটা কী করা যেতে পারে। তো যাই হোক, যেটা এখানটায় লিখলাম এটা কিন্তু একটা ভাইটাল ফর্মুলা অবশ্যই, হয়তো এই অঙ্কটায় কাজে লাগছে না, এখানে রোমান 2 নম্বর অঙ্কটায় হয়তো কাজে লাগছে না, সরি রোমান 2 না, রোমান 3 নম্বর অঙ্কটায় হয়তো কাজে লাগছে না, কিন্তু এটা কিন্তু একটা ভাইটাল অঙ্ক অবশ্যই, মানে ভাইটাল ফর্মুলা। এই ফর্মুলাটার সাহায্য নিয়ে রোমান 2, রোমান 4 আর রোমান 5 সলভ করা যাবে, অবশ্যই সলভ করা যাবে। এনসিপি ইকুয়াল টু এনসিকিউ হলে পি প্লাস কিউ ইকুয়াল টু এন। আচ্ছা, কিন্তু 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করতে পারি, যে বলছে যে এই সহগ দুটোর অনুপাত 1:2, তাহলে কি 20CR-1 ইকুয়ালস টু 1:2। তো আমরা আগে লিখে ফেলি, তারপরে দেখা যাক করা যায়। যে 20CR-1 20CR ইকুয়ালস টু 1:2। ওকে, তাহলে আমরা বলতে পারি এরকম যে 20CR বাই 20CR-1 ইকুয়ালস টু 1/2, ঠিক আছে। তো এবার অঙ্কটা কী করবো, এবার অঙ্কটা করার জন্য আমি আরও একটা ফর্মুলা বলছি, সেটাও কাজে লাগবে। অ্যাকচুয়ালি মানে কম্বিনেশন চ্যাপ্টারের একটু 3-4টে ফর্মুলা একটু কাজে লাগে আর কি এই চ্যাপ্টারে। তার জন্য কম্বিনেশন শিখতে হবে বা কম্বিনেশনের হিউজ কনসেপ্ট থাকতে হবে তা মোটেই নয়। কম্বিনেশন বা পারমুটেশনের হিউজ কনসেপ্টটা পুরো আলাদা এবং যথেষ্ট রকমভাবে অন্যরকম লজিক্যাল বা অন্যরকম সাইন্টিফিক অনেকটা প্র্যাকটিক্যাল নলেজও লাগবে। কিন্তু আপাতত এই চ্যাপ্টারের জন্য 3 থেকে 4টে ফর্মুলা, মানে ফ্যাক্টোরিয়াল, বেসিক ফ্যাক্টোরিয়ালটা কীভাবে আমরা ব্রেক করি, বেসিক কম্বিনেশন মানে এনসিআরকে কীভাবে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল দিয়ে, আর হলো এইমাত্র যেটা দেখালাম যে এনসিপি ইকুয়ালস টু এনসিকিউ হলে কী হয়, যে পি প্লাস কিউ ইকুয়াল টু এন। আর এখন আরেকটা দেখাচ্ছি। তো এই 3-4টে জিনিস একটু মাথায় রাখলে যথেষ্ট। এখন ফর্মুলাটা একটু নোট ডাউন করে নাও যে এনসিআর বাই NCR-1 যদি এরকম আকারে থাকে কোনো একটা জিনিস, এটাকে আমরা এরকম লিখতে পারি যে N-R+1 বাই আর। এটাকে যদি আমরা অ্যাকচুয়ালি ব্রেক করি, ব্রেক করলে আমরা এই জিনিসটা পেতে পারি, এটা দেখানো যায়, এটা প্রুভ করা যায় খুব সহজেই। তো সেটা নয় আমি পরে ডিসকাস করে দেবো। তো আপাতত একটু কনসেপ্টটা অ্যাপ্লাই করলেই হবে যে NCR ডিভাইডেড বাই NCR-1। বি কেয়ারফুল, এখানে আর আছে, এখানে R-1 আছে, এখানে এক কম আছে কিন্তু। তাহলে কত বসবে এখানে, এখানে বসছে এন মানে এই ভ্যালুটা, মাইনাস আর মানে আর উপরে যেটা থাকবে তার সঙ্গে আবার 1 যোগ, আর নিচে বসছে এই আর ভ্যালুটা। তাহলে এখানে কত আছে 20, এনের জায়গায় আছে আর নিচে R-1ই আছে, তাহলে কত বসবে
যে 20 মাইনাস আর প্লাস 1 বাই কত আর ইকুয়ালস টু কত হাফ, কারণ এই যে হাফ দিয়েছে। তাহলে এইটাকে যদি আমরা এখন সলভ করতে বসি তো ক্লিয়ারলি আমরা আর এর মান পেয়েই যাবো, কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এখান থেকে আর এর মান বের করা, সিম্পল ক্রস মাল্টিপ্লাই করে দেবো, যোগ বিয়োগ করবো, গুণভাগ করবো, আর এর মান পেয়ে যাবো। ওকে, এই হলো কনসেপ্ট। তাহলে এই দুটো ফর্মুলা একটু মনে রাখতে হবে। একটা এনসিপি ইকুয়াল টু এনসিকিউ হলে কী হয়, আর এটা হলো এনসিআর বাই এনসিআর মাইনাস 1 আমরা কী লিখতে পারি। তো যাই হোক, এইভাবে 7-এর দাগ হবে। 8-এর দাগও অলমোস্ট একই অঙ্ক, দুটো আলাদা বিস্তৃতি দিয়েছে যদিও। দুটো আলাদা বিস্তৃতির ক্ষেত্রে কী বলছে, যে একটা বলছে এই বিস্তৃতিটা আর প্লাস 1তম পদ হবে হলো এই বিস্তৃতিটার আরতম পদ ও আর প্লাস 1তম পদ দুটি সমষ্টির সমান প্রুফ করতে বলছে। তাহলে প্রথম বিস্তৃতিটার আর প্লাস 1তম পদ বের করে রেখে দাও, সেটা সাইডে রেখে দিলে। আর সেকেন্ড যে বিস্তৃতিটার আরতম পদের সহগ বের করো, আর প্লাস 1তম পদের সহগ বের করো আলাদা করে, যেভাবে ডিসকাশন হয়েছে বিভিন্ন। তাহলে ওই সহগ দুটির যোগফল এর মান সমান হবে, করা যাবে। 9 নম্বরের অঙ্কটা উদাহরণে কিছুটা আছে, উদাহরণের সাহায্য নেওয়া যেতে পারে, একটু চেষ্টা করো। কারণ প্রথমে পাওয়ারে আছে এখানে 2n, পাওয়ারের 2n মানে কি, এটা একটা যুগ্ম সংখ্যাকে প্রকাশ করছে। যুগ্ম সংখ্যা থাকলে মধ্যপদ কী হয় আমরা জানি, একটাই হয়। তো সেই মধ্যপদটা হবে tn প্লাস 1তম পদ। তো সেটা বের করো, সেটা বের করার পরে তারপরে একটু উদাহরণের সাহায্য নাও যে এই প্রুফটা আমরা কীভাবে প্রুফটা করতে পারি, উদাহরণে আছে। ওকে, 10 নম্বর অঙ্ক বলছে 10-এর 1 প্রমাণ করো যে এত এর বিস্তৃতিতে মধ্যপদের সহগটি অন্য আরেকটি বিস্তৃতি দিয়েছে মধ্যপদের সহগ দুটি সমষ্টির সমান। তাহলে মধ্যপদ বের করা কিন্তু আমরা অলরেডি শিখেছি, তো সেটা না করার কোনো কারণ নেই। মধ্যপদে বের করে মধ্যপদ কততম পদটা মধ্যপদ হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে মধ্যপদ হবে হলো m প্লাস 1তম পদ। সূত্র যা আছে যে যুগ্ম সংখ্যা থাকলে কী হয়, যে পাওয়ারটা বাই 2 প্লাস 1 হয়, তো এটা জানো তোমরা। তো সেটা করে নেবে, যে তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে m প্লাস 1তম পদটা হবে, সেটা সহগটা বের করবে। আর দ্বিতীয় যেটা বিস্তৃতি দিয়েছে সেখানে দুটো থাকবে মধ্যপদ, তা আলাদা আলাদা করে বের করে সহগ দুটো বের করে তাদের যোগফল বের করবে। তা প্রথমটা সহগ দ্বিতীয় দুটো সহগের যোগফলের সমান। তো অ্যাকচুয়ালি যা যা বলেছে সেটা যদি একটু কোশ্চেন আকারে পড়া যায় তো এগুলো প্রুফ করা যেতে পারে। ওকে, তো এরকমভাবে 8, 9, 10, 11 করে গেল, 12। আচ্ছা, 12 অঙ্কটা একটু কি ডিফারেন্ট লাগছে দেখতে, তাই না? যে 1 প্লাস ax প্লাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x স্কোয়ার এবং x টু দি পাওয়ার 11 এর সহগ। তো এটার জন্য আমার রেকমেন্ডেশন কি, যে এক্স স্কোয়ারের সহগ যেভাবে বের করতে হয়, যে টি আর প্লাস 1তম পদ বের করে। তো ধরে নাও এক্স স্কোয়ার আছে টি আর প্লাস 1তম পদে, তাহলে ওখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু বের করতে পারবে। ঠিক আছে, সেই আর প্লাস 1তম পদের সহগটা বলে দিয়েছে 27, ওখান থেকে আরের মান বের করতে পারবে। তো একটু চেষ্টা করো, একটু ভাবনা চিন্তা করো, নতুন কিছু নেই, একটু করলে হয়ে যাবে। 13 নম্বর অঙ্কটা আমি বরং বলি, যে 13-এর 1 প্রমাণ করো যে n এর 1 অপেক্ষা বৃহত্তর যে কোনো ধনাত্মক অখণ্ড মানে 3 টু দি পাওয়ার 2n মাইনাস 8n মাইনাস 1 রাশিটি 64 দ্বারা বিভাজ্য হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে সলভ করতে পারি, এই ধরনের অঙ্কগুলো একটু দেখে নেওয়া যাবে। 3 টু দি পাওয়ার 2n মাইনাস 8n মাইনাস 1। তো অঙ্কটা দিয়েছে 3 টু দি পাওয়ার 2n মাইনাস 8n মাইনাস 1 64 দ্বারা বিভাজ্য দেখাতে বলেছে। তো আমাদের প্রথম কথা যেটা দেখতে হবে, যে যত দ্বারা বিভাজ্য দিয়েছে মানে 64, ঠিক আছে। তো আমাদের একটা কাজ করতে হবে, যে এই 64টা আমরা কি বলতে পারি, যে কত স্কোয়ার, 8-এর স্কোয়ার কি আমরা বলতে পারি এটাকে, 8 স্কোয়ার মানে 64। আচ্ছা, এইবার আমাদের দেখতে হবে যে এই যে প্রথম যে সংখ্যাটা থাকবে, প্রথম যে পাওয়ার দিয়ে সংখ্যাটা থাকবে, সেটাকে আমরা কিভাবে এই 8-এ কনভার্ট করতে পারি। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি 3 আছে, তো এটা 8 দিয়ে লিখতে গেলে কি করতে হবে, হয় আমাকে করতে হবে যে 8 মাইনাস 5 করতে হবে, তো সেটা একটা জটিল পদ্ধতি হয়ে যেতে পারে। তো আমরা একটু সহজতর করি, যে এখানটায় 3 টু দি পাওয়ার 2ও আছে, মানে 3 স্কোয়ার আছে, 3 স্কোয়ার মানে কি 9, আর তার পাওয়ারে n আছে। তো আমরা তো এটা লিখতেই পারি যে 3 স্কোয়ারের পাওয়ারে n, 3 স্কোয়ার মানে কি 8, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে 8 টু দি পাওয়ার n মাইনাস 8n, সরি 3 স্কোয়ার মানে 8 নয়, 3 স্কোয়ার মানে 9, তাহলে এটাকে আমরা কি লিখতে পারছি, যে 9 টু দি পাওয়ার n, এটা আমি কেটে দিই। তো অ্যাকচুয়ালি আসছে 9 টু দি পাওয়ার n মাইনাস 8n মাইনাস 1। এই যে ব্যাপারটা এলো, এইবার আমরা দেখি যে 9 পেয়ে গেছি, এবার 9টাকে কিন্তু আমরা 8-এর সাহায্য নিয়ে লিখতে পারি। আমরা কি করব, এখানে যাই আসুক না কেন আমরা একটা কি করব, একটা 1 রাখার চেষ্টা করব। আরেকটা দেখব যত দ্বারা বিভাজ্য বলেছে তার বর্গমূল কত, মানে তার বর্গমূল 8 এই ক্ষেত্রে, তাহলে সেটা রাখার চেষ্টা করবো। তাহলে 9টা কি লিখবো আমরা, 1 প্লাস 8 হোল টু দি পাওয়ার n, তারপরে কি হচ্ছে মাইনাস 8n মাইনাস 1। তাহলে ক্লিয়ার লজিকটা, কি লজিক বললাম,
যে যত দ্বারা বিভাজ্য বলেছে তার বর্গমূল বের করব। 64 থাকলে 8, যদি 100 থাকে তাহলে 10 হবে। ঠিক আছে, আর এখানে দেখব যে যা আছে সেইটাকে ওই 8-এর কাছাকাছি কী দিয়ে সাজানো যায়। এখানে 3 স্কোয়ার লেখা যাচ্ছে, তাই 9 লেখা যাচ্ছে। তো 9 যেই হয়ে গেল 8-এর কাছাকাছি হয়ে গেল, তো একটা আমরা অবশ্যই 1 রাখবো। 1 রাখলে আমাদের একটা সুবিধা আছে, সেটা আমরা দেখাচ্ছি। আর কি হচ্ছে, যেটা বর্গমূল পেয়েছিলাম 8, সেটা রাখবো। আলটিমেটলি আমাদের দাঁড়ালো যে এইটা, যে 1 + 8 হোল টু দি পাওয়ার n মাইনাস 8n মাইনাস 1। এইবার আমরা এইটা সূত্রে ব্রেক করি। তাহলে এটা সূত্রে ব্রেক করলে কী হচ্ছে, 1 টু দি পাওয়ার n, তারপরে হচ্ছে কি প্লাস nc1 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 8 প্লাস nc2 1 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 8 স্কোয়ার। এটা কোন পর্যন্ত লিখব? অন্তত 3টে থেকে 4টে লেখা বেটার। 4টে লিখে দেওয়া যায়, তাহলে কত হচ্ছে 1 টু দি পাওয়ার n মাইনাস 3, তারপরে হচ্ছে 8 কিউব। আচ্ছা, তার সঙ্গে কি আছে, মাইনাস 8n। আচ্ছা, এগুলো ডট 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 করে চলবে, কোন পর্যন্ত চলবে, 8 টু দি পাওয়ার n পর্যন্ত চলবে। লাস্ট টার্ম অবশ্যই 8 টু দি পাওয়ার n হবে। তারপরে কি আছে, মাইনাস 8n, তাহলে মাইনাস 8n লিখে ফেলি। আর কি আছে, মাইনাস 1, এটা লিখে ফেললাম। ক্লিয়ার? এইবার আমরা এখানে কি বেনিফিট পাবো, মানে বেনিফিটটা এইটা, যে এই 1 টু দি পাওয়ার n মানে কি 1কে বোঝায়। তাহলে এই 1 আর এই 1 কেটে যাচ্ছে, এই যে 1 আর একদম শেষে 1 কেটে যাচ্ছে। ওকে, আচ্ছা, এইখানে কি পাচ্ছি আমরা, nc1। আমি আগের দিন ডিসকাস করছিলাম nc1 কি হয়, n হয়, অথবা নিজেরাও দেখে নিতে পারো একবার কী করে হচ্ছে। নর্মাল ফ্যাক্টরিয়ালের ফর্মুলা যেভাবে বলেছি, n হচ্ছে, আর এখানে 1 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 1, আর তার সঙ্গে কি আছে 8, তাহলে আলটিমেটলি হচ্ছে 8n, কারণ এটা n আর এটা 8, তাহলে এটা হচ্ছে 8n। দেখো এখানেও একটা মাইনাস 8n আছে, তাই না? তাহলে এই 8n আর এই 8n কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে, এইগুলো সব পড়ে থাকছে। আর যেগুলো পড়ে থাকছে সেখানে দেখো মিনিমাম শুরুই হচ্ছে 8 স্কোয়ার থেকে। 8 স্কোয়ার, তারপরে কি আছে 8 কিউব। 8 কিউব মানে কি, ওখানে অলরেডি 8 স্কোয়ার গুণ আকারেই আছে, 8 স্কোয়ার ইন্টু 8, 8 কিউব মানে। তারপরে কি আসবে 8 টু দি পাওয়ার 4, 8 টু দি পাওয়ার 4 মানে কি 8 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। এরকম করে শেষ টার্মেও যদি যাই 8 টু দি পাওয়ার n আছে, মানে ওখানে অলরেডি 8 স্কোয়ার আছে। তো অলরেডি আমরা বলতে পারি কিছু জিনিস কেটে গেল, এই যে 1 আর 8n 8n, আর বাদ বাকি যেগুলো পড়ে রয়েছে সেগুলো থেকে আমরা 8 স্কোয়ার কমন নিয়ে নিতে পারছি। 8 স্কোয়ারটা তাহলে কমন নিয়ে নিই, তাহলে কমন নিয়ে নিলে কী থাকছে, nc2 থাকবে, তারপরে থাকছে nc3 ইন্টু 8 থাকবে। এরকম করে শেষ টার্মটা থাকবে হলো 8 টু দি পাওয়ার n মাইনাস 2। ওকে, তো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 8 স্কোয়ার কমন গেছে। 8 স্কোয়ার মানে কি 64কে বোঝায়, 8 স্কোয়ার মানে 64কে বোঝায়। তাহলে এই পুরো রাশিটার সাথে কি গুণ আছে, 64 গুণ আছে। তাহলে পুরো রাশিটা কি 64 দ্বারা বিভাজ্য, কারণ এই পুরোটার সাথে 64 গুণ আছে। তাহলে পুরো জিনিসটা কি 64 দ্বারা বিভাজ্য। কোনো জিনিস যদি এরকম হয় যে 5a, তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারি এটা 5 দ্বারা বিভাজ্য, 5a মানে। তো ওই লজিকে আমরা বলতে পারি এটা 64 দ্বারা বিভাজ্য। তাহলে এই পুরোটা যদি 64 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এইটা কোথা থেকে পেয়েছি, আলটিমেটলি আমরা এইটা থেকে পেয়েছি, তাহলে এটাও 64 দ্বারা বিভাজ্য। আর এই জিনিসটা কোথা থেকে পেয়েছিলাম ওইটা থেকে, যে 3 টু দি পাওয়ার 2n মাইনাস 8n মাইনাস 1 থেকে পেয়েছিলাম, তাহলে ওইটা 64 দ্বারা বিভাজ্য। এই হলো অঙ্ক। ওকে, তো এইভাবে সলভ করে ফেলতে পারবে তোমরা। তো একই রকমভাবে 13 2 নম্বর অঙ্কটাও আছে 11 টু দি পাওয়ার n। এখানে বলছে যে 100 দ্বারা বিভাজ্য, তাহলে 100-র বর্গমূল কি 10। তো এখানটায় 11কে আমরা সহজে লিখে ফেলতে পারছি কি 1 + 10 1 + 10 হোল টু দি পাওয়ার n। তো ওটা যদি আমরা ব্রেক করি তো কিছু কেটে যাবে, তো কেটে যাওয়ার পরে ওরা দেখবো যে বাদবাকি যেটুকু পড়ে থাকছে 10 স্কোয়ার কমন চলে যাচ্ছে, তাহলে আমাদের বলতে পারি যে 100 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ওকে, তাহলে করে নাও একটু একই টাইপের অঙ্ক 13 3 4 5-এ আছে। ওখানে আছে 3 নম্বরে আছে 14 টু দি পাওয়ার n। 14কে কি লিখতে পারি 1 + 13 হোল টু দি পাওয়ার n। তারপর আবার সূত্রে ভাঙাও, তাহলে লাস্টে কি দেখা যাবে, এই 1 আর এই 1 কেটে যাবে, যেখানে এই প্রথমে যে আমরা 1 পাবো আর এই 1 কেটে যাবে। 13n পাবো একটা, সেটা 13n এর সাথে কেটে যাবে। তারপর ওটা দেখা যাবে 13 স্কোয়ার কমন চলে যাবে। 13 স্কোয়ার কমন যাওয়া মানে কি, অ্যাকচুয়ালি 169 দ্বারা বিভাজ্য, 13 স্কোয়ার মানে 169। তাহলে যেটা 13 স্কোয়ার দ্বারা বিভাজ্য সেটা তো আপনি 13 দ্বারা বিভাজ্য হবেই। এখানে কোশ্চেনে চেয়েছে 13 দ্বারা বিভাজ্য, তাহলে ইজিলি করে দিতে পারবো। একই রকমভাবে 4 চেষ্টা করো, 5 করো। ওকে, আচ্ছা 14 দাগের অঙ্কটা আছে 0.999। এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস 0.001, 1 মাইনাস 0.001 লিখতে পারি আমরা। তাহলে 1 মাইনাস 0.001 হোল টু দি পাওয়ার 4, তাহলে তারপরে ভেঙে দেবো, ব্রেক করবো a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4-এর সূত্রে। তারপরে যা বেরোবে সেগুলোর ওখানে ক্যালকুলেশন করবো, যোগ বিয়োগ করতে হবে। এটা আরও উদাহরণের সাহায্য নিতে পারো। তারপরে 14-2-ও 1.02 আছে, ওটাও লিখতে পারি 1 + 0.02 হোল টু দি পাওয়ার 8, একই কাজ করতে পারবো। ঠিক আছে, 15 চেষ্টা করো একটু বুদ্ধি করে।
আমি আর কিছু বলবো না, এখানে 15, 16, 17, 19, 20, 21, 22 এগুলো চেষ্টা করো। যা যা বলেছি অনেক কিছুই হয়েছে, সেগুলোই হেল্পফুল হবে। তার সঙ্গে উদাহরণেরও কিছু অঙ্ক দেখো, তো সেগুলো দেখার পরে চেষ্টা করো। উদাহরণের অঙ্কে কিন্তু পরের দিকে যে 15, 16, 17, 19, 20, 21, 22 এগুলো কিন্তু আছে। বাই দ্য ওয়ে 18 নম্বর অঙ্কটা করার দরকার নেই, ওটা বাদ দিয়ে দিতে পারো। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি, আজকের মতো এখানেই, বাই। ওকে, গুড নাইট।